অন্ধকার কলকাতার ইতিহাসে এমন এক অধ্যায় আছে যেটার নাম আজ আর পাঠ্য বইয়ে নেই, কিন্তু যার ছায়া আজও কাঁপিয়ে দেয়। জ্যাক দ্য রিপার যখন লন্ডনের রাস্তায় রক্তের দাগও ফেলেননি, তার 7 বছর আগেই কলকাতার এক নারী নিঃশব্দে মানুষ খুন করছিল। না, সে কোনো ডাকাতও নয়, কোনো উন্মাদ দানবও নয়। সে ছিল এক সময়ের গ্রামের কুলবধূ, পরে শহরের নাম করা বারবনিতা, আর শেষে কলকাতার প্রথম নথিভুক্ত সিরিয়াল কিলার। এই গল্পটা কোনো গুজব নয়, কোনো লোককথাও নয়। এই গল্প লিখেছেন কলকাতা পুলিশের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়, যিনি নিজের চোখে দেখেছেন এই সিরিয়াল কিলিং, নিজে শুনেছেন স্বীকারোক্তি, আর নিজেই পাঠিয়েছেন তাকে ফাঁসির মঞ্চে। দারোগা দপ্তর নম্বর 78 কলকাতার প্রথম ক্রাইম জার্নাল, আর তার পাতায় পাতায় লুকিয়ে আছে এক নারীর জীবন। গ্রামের সাধারণ মেয়ে থেকে শহরের বারবনিতা, আর সেখান থেকে এক সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প। আজকের ক্রাইম ডায়েরির এই প্রথম এপিসোডে আমরা শুনবো এক নারীর উত্থান, পতন আর রক্তে ভেজা শেষ অধ্যায়, যাকে ব্রিটিশ আদালতের নথিতে ত্রৈলোক্য রাঢ় বা ত্রৈলোক্য দ্য প্রস্টিটিউট নামে উল্লেখ করা হয়েছে। ইতিহাস যাকে চিনেছে কলকাতার প্রথম সিরিয়াল কিলার হিসেবে। গল্পটা শুরু কোনো অন্ধকার গলিতে নয়, শুরু বাংলার এক সাধারণ গ্রামে। ত্রৈলোক্য তখন তার নামের বানানো শেখেনি, কিন্তু সমাজ তার ভাগ্যের পুরো অধ্যায়টাই অলরেডি লিখে ফেলেছিল। খুব অল্প বয়সেই তার বিয়ে দিয়ে দেওয়া হয় একজন বৃদ্ধের সঙ্গে। এটা তখন অস্বাভাবিক ছিল না। কুলীন ব্রাহ্মণ সমাজে বহুবিবাহ ছিল গর্বের বিষয়। বিয়ের পর ত্রৈলোক্য স্বামীর বাড়িতে যায়নি, রীতি অনুযায়ী সে থেকে গিয়েছিল বাবার বাড়িতেই। স্বামীর সাথে তার দেখা হয়েছিল মাত্র একবার। তার কিছুদিন পরেই লোকটা হঠাৎ মারা যায়। এক মুহূর্তে ত্রৈলোক্য হয়ে ওঠে একজন বিধবা। সমাজের চোখে তখন সে আর শিশু নয়, সে এক অশুভ অস্তিত্ব। ঠিক এই সময়েই তার জীবনে আসে এক বৈষ্ণব নারী, বয়স্ক, শান্ত, ভক্তির মুখোশে মোড়া। সে তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দেয়। ত্রৈলোক্য বিশ্বাস করেছিল, কিন্তু সেই বিশ্বাসই ছিল তার জীবনের প্রথম বড় ভুল। এই নারী কোনো সাধ্বী ছিলেন না, সে ছিল কলকাতার পতিতালয়ের এক দালাল। শহরের অন্ধকার গলিতে মেয়ে সরবরাহ করাই ছিল তার কাজ। তার হাত ধরেই ত্রৈলোক্য জীবনে আসে এক যুবক। ভালো কথা বলে, ভবিষ্যতের স্বপ্ন দেখায়, ভালোবাসার অভিনয় করে। ত্রৈলোক্য প্রথমবার অনুভব করে সে এখনো মানুষ, সে এখনো চাওয়া পাওয়ার যোগ্য। কিন্তু এই ভালোবাসাও ছিল বেচা কেনার অংশ। যখন সম্পর্ক প্রকাশ্যে আসে, গ্রামের মানুষ মুখ ফিরিয়ে নেয়। লজ্জা, অপমান, কুৎসা সব একসঙ্গে নেমে আসে। পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ফলে তারা পালিয়ে আসে কলকাতায়, নতুন জীবন শুরু করার আশায়। কিন্তু শহর তার জন্য নতুন জীবন নয়, নতুন শিকার খুঁজছিল। কয়েকদিনের মধ্যেই সেই প্রেমিক তাকে বিক্রি করে দেয় সোনাগাছির এক পতিতালয়ে। একদিন আগে যে ছিল কারো মেয়ে, কারো স্ত্রী, আজ সে পরিণত হয় শুধু একটা দেহে। এখানেই শেষ হয় এক সাধারণ গ্রাম বাংলার মেয়ের সাধারণ জীবন, আর শুরু হয় ত্রৈলোক্যর আসল গল্প। প্রথম দিকে ত্রৈলোক্য যৌবন ছিল তার সবচেয়ে বড় সম্পদ, এক অপরূপ সৌন্দর্য যা অর্থের অভাবকে যেন ঢেকে রাখত। ক্রমে আয় বাড়তে থাকলে তার জীবন বদলে যায়। সে একে একে কিনে ফেলে এক বিশাল বাড়ি, ঘোড়ার গাড়ি, আর নিয়োগ করে সশস্ত্র দারোয়ান আর অগণিত চাকর বাকর। রাতের পর রাত আলোয় ঝলমল করত তার রাজকীয় আস্তানা, যেন কলকাতার অন্ধকার গলিতে এক ঝলমলে স্বপ্নের দুর্গ। কিন্তু সময় বড়ই নির্মম। বয়স বাড়তে থাকলে ধীরে ধীরে তার সৌন্দর্য ম্লান হয়ে আসতে থাকে। চোখের নিচে কালি, ত্বকে ভাঁজ, হাসিতে আর সেই পুরনো জাদু থাকে না। খদ্দের কমে যায়, আয় শুকিয়ে আসে। ভবিষ্যতের ছায়া তার মনে গভীর উদ্বেগের জন্ম দেয়। কি হবে তার? কিভাবে বাঁচবে এই বিলাসী জীবন? ঠিক এই সময় তার জীবনে আসে কালীবাবু, এক বিবাহিত পুরুষ যার স্ত্রী মারা গেছে। প্রথমে সান্ত্বনা, তারপরে গভীর সম্পর্ক। স্ত্রীর মৃত্যুর পর ত্রৈলোক্য দত্তক নেয় কালীবাবুর ছেলে হরিকে, এক নিষ্পাপ শিশু যাকে সে মায়ের মতো আগলে রাখত। কিন্তু এই সিদ্ধান্ত তার পেশার জন্য বিষের মতো হয়ে ওঠে।
কালীবাবু সর্বক্ষণ ত্রৈলোক্যর পাশে পাশে থাকতে শুরু করে, যেন এক অদৃশ্য প্রহরী। ফলে সম্ভাব্য খদ্দেররা দরজা থেকেই ফিরে যায়। তার উপর হরির পড়াশোনা, খাওয়া দাওয়া, বড় হয়ে ওঠার খরচ সব মিলিয়ে ত্রৈলোক্যর অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়ে। বিলাসের সেই দুর্গ এখন এক ফাঁদের মতো মনে হয়। অবশেষে বাঁচার তাগিদে সে পথ বদলায়। পতিতার জীবন ছেড়ে সে হয়ে ওঠে এক নিপুণ প্রতারক। কলকাতার ধনী অলস ছেলেরাই ছিল তাদের প্রথম শিকার। ভোগবিলাসের ঝলমলে প্রলোভন দেখিয়ে তাদের টেনে আনা হতো ত্রৈলোক্যের আড্ডা বাড়িতে, এবং প্রায়শই তাদের নিজের খরচেই মদ পরিবেশন করা হতো, আর সেই মদের সঙ্গে মিশে দেওয়া হতো সিগারেটের গুঁড়ো ছাই। ত্রৈলোক্য দৃঢ় বিশ্বাস ছিল এই ছাই মিশ্রিত মদে নেশা জড়িয়ে ধরে দ্বিগুণ উন্মাদনায়। শিকার হয়ে পড়ে প্রায় অচেতন, অসহায়। তখন সহজেই খুলে নেওয়া হতো তাদের দামি ঘড়ি, মানিব্যাগ কিংবা গায়ের গহনা। তারপর সেই অজ্ঞান দেহটা ফেলে দেওয়া হতো কোনো অন্ধকার গলিতে। পুলিশ দেখলে ভাবতো হয়তো আর 5 জন মাতালের মতো এক উচ্ছৃঙ্খল তরুণ। তুলে নিয়ে যেত। সকালে মুক্তি পেলেও সামাজিক বদনামের ভয়ে কেউ অভিযোগ জানাতে সাহস করতো না। কিন্তু সব রহস্য কি চিরকাল চাপা থাকে? ধীরে ধীরে কথাটা ছড়িয়ে পড়ল। কলকাতার কিছু অভিজাত মহলে শোরগোল ওঠায় নতুন শিকার জোগাড় করা দুরূহ হয়ে উঠল। তখনই ত্রৈলোক্য ও তার সহযোগী কালীবাবু ভাবল নতুন একটা প্ল্যান। বাংলার গভীরে পতিত জাতপাতের জটিল জালকেই তারা বেছে নিল তাদের পরবর্তী ফাঁদ হিসেবে। এবার শুরু হলো আরও কূট, আরও নিষ্ঠুর এক খেলা। বাংলার অকুলীন ব্রাহ্মণদের মধ্যে পণ প্রথা ছিল উল্টো। এখানে কনের বাবা নয়, বরপক্ষ কন্যার পরিবারকেই কন্যা পণ দিত। উপযুক্ত কোণে পাওয়া কঠিন হওয়ায় কনের পরিবার যে কোনো অঙ্কই দাবি করতে পারত। এই ব্যবস্থাকেই তারা কাজে লাগায়। আরও এক সহযোগীর সাহায্যে কালীবাবু এমন এক অকুলীন ব্রাহ্মণ পরিবার খুঁজে পায় যারা ছেলের বিয়ে দিতে মরিয়া ছিল। ত্রৈলোক্য এবং কালীবাবু তখন পতিতালয় থেকে অনেক দূরে এক ভদ্র এলাকায় এক বাড়ি ভাড়া নেন। সেখানে ভুয়ো আত্মীয় স্বজন সাজানো হয়। এক কিশোরী পতিতাকে সম্ভাব্য কনে হিসেবে সাজানো হয়। কনে দেখে খুশি হয়ে বরপক্ষ বিয়েতে রাজি হয়ে যায়। 1 মাসের মধ্যেই বিয়ে সম্পন্ন হয়। সমস্ত খরচ ও কন্যাপণ দেয় বরপক্ষ। গ্রামে গিয়ে কনেকে সোনার গয়নায় সাজানো হয়। তার সঙ্গে যায় কনের মা সেজে এক নারী এবং মামা সেজে আর এক সহযোগী। 1 মাস পরে কনে বাবা মায়ের বাড়ি যাওয়ার অনুমতি চায়। সন্দেহের কিছু না থাকায় স্বামীকে সঙ্গে নিয়ে যাওয়ার শর্তে অনুমতি মেলে। গয়নায় সজ্জিত কনে তার 2 সহযোগী ও স্বামী ট্রেনে করে কলকাতার পথে রওনা দেয়। কিন্তু পথমধ্যেই তারা স্বামীকে ফাঁকি দিয়ে আলাদা হয়ে যায় এবং ত্রৈলোক্যের কাছে ফিরে আসে। সমস্ত গয়না বিক্রি করে অংশীদারদের সব টাকা শোধ করে বাকি টাকা ত্রৈলোক্য নিজের কাছে রেখে দেয়। কলকাতার অচেনা গলিপথে হারিয়ে যাওয়া কনেকে খুঁজে পায় না আর বরপক্ষ। এই প্রতারণা একাধিকবার করা হয়, কিন্তু সময়ের সাথে সাথে কনে সাজানো মেয়েটির বয়স বেড়ে যাওয়ায় আর তাকে 13 বছরের মেয়ে সাজানো সম্ভব হয় না। ফলে এই ফন্দিও তাদের বন্ধ করতে হয়। এরপর তারা কলকাতা রাস্তাঘাট থেকে ছোট মেয়েদের অপহরণ করে গ্রামে বিক্রি করার পরিকল্পনা করে। পূর্ববঙ্গের অনেক ব্রাহ্মণ পরিবার নিজেদের মতে উপযুক্ত কনে খুঁজে পেত না। অপহৃত মেয়েদের মগজ ধোলাই করে তাদের সঙ্গে বিয়ে দেওয়া হতো অর্থের বিনিময়ে। কিন্তু মেয়েদের নিখোঁজ হওয়ার খবর সংবাদপত্রে প্রকাশ্যে আসতেই পুলিশ নড়ে চড়ে বসে। ফলে এই অপরাধও তাদের বন্ধ করতে হয়। এরপর থেকেই ত্রৈলোক্যের অপরাধের গতিপথ বদলে যায়। স্রোতের মতো সরল প্রতারণা এবার রক্তের আধারে মোড় নেয়। প্রথম হত্যার পরিকল্পনাটা অবশ্য ঠিকঠাকভাবে কাজ করলো না। ব্যাপারটি শুরু হয়েছিল কালীবাবুর এক চালাকি দিয়ে। সে উত্তরপ্রদেশের এক রাজার সঙ্গে যোগাযোগ করে বেশ কিছু গয়না সস্তায় জোগাড় করার প্রস্তাব দেয়। পরিকল্পনা ছিল চক্কর দিয়ে টাকা আত্মসাতের। বড়বাজারের এক বিশ্বস্ত দোকানকে বলা হয় গয়নার পার্সেলটি তাদের এক বিশ্বস্ত কর্মচারীর হাত দিয়ে পাঠাতে। দামটা পরে নিষ্পত্তি করা হবে। দোকানির মনে কোনো সন্দেহ জাগলো না। যে দিনটি নির্ধারিত ছিল সেদিন সন্ধ্যা নামতেই কর্মচারীটি একটি রূপার বাক্স হাতে ত্রৈলোক্যদের ভাড়া করার বাড়িতে হাজির হলো। কালীবাবু তাকে অভ্যর্থনা জানালেন মিষ্টি কথায়,
চা মিষ্টি সহযোগে কথা চলতে লাগলো। কিন্তু পিছন থেকেই হঠাৎ ত্রৈলোক্য এসে পড়লো নিঃশব্দে। হঠাৎ লোহার রডের আঘাত নেমে এলো তার মাথায়। তারপর সবকিছু নিস্তব্ধ। লাশটি তারা ওই বাড়ির মেঝেই পুঁতে ফেললো। গয়নাগুলো কালীবাবু সেই রাজার কাছে পৌঁছে তার দামের পুরো টাকাটা নিজে আত্মসাৎ করলো। কিন্তু ভাগ্য কিংবা ন্যায় বিচারের হিসেব নিকেশটাই আলাদা। মামলার দায়িত্ব পড়লো প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাঁধে, একজন তুখর তদন্তকারী যার চোখে ধুলো দেওয়া কালীবাবুর মতো লোকের পক্ষে অসম্ভব। টুকরো সূত্র জোড়া দিতে দিতে তিনি পৌঁছে গেলেন সেই নিঃসঙ্গ ভাড়া বাড়ির দরজায়। মেঝে খুঁড়তেই মিলল বিকৃত দেহ। কালীবাবু ধরা পড়ে গেলেন। আদালতের রায়ে একদিন ফাঁসির দড়ি জুটল তার কপালে। কিন্তু ত্রৈলোক্য, সে যেন এক অদৃশ্য ছায়ার মতোই থেকে গেল আইনের আওতার বাইরে। প্রিয়নাথ হয়তো হাড়ে হাড়ে বুঝেছিলেন ত্রৈলোক্য এর সাথে জড়িত, কিন্তু আদালতে প্রমাণের বেড়াজালে আটকাতে পারলেন না তাকে। মুক্তি পেল ত্রৈলোক্য, কিন্তু এবার যেন এক ভয় ভেসে বেড়াতো তার চোখে। সেটা শুধু পুলিশের নয়, নিজের ভিতরেও জমে থাকা এক ঘুটঘুটে অন্ধকার। অভাবের বশে বাধ্য হয়ে নিজের ঘরদার গয়নাগাটি সবকিছু বিক্রি করতে বাধ্য হলো ত্রৈলোক্য। চরম হতাশা তাকে আবার ঠেলে দিল সোনাগাছির পুরনো বিধ্বস্ত পরিচিতদের দিকে। তারাই ছিল তার নতুন শিকার, বয়স্ক, ভবিষ্যৎভীত, পরিবার থেকে উৎক্ষেপিত নারীরা। তাদের দুর্বলতায় বিস্ফোরা লাগালো ত্রৈলোক্য। সে গল্প ছড়াতে লাগলো এক অলৌকিক সাধুর, যে তাদের সমস্ত গয়না অলংকার দ্বিগুণ করে দিতে পারে, দূর করতে পারে জীবনের জাতীয় ক্লেশ। এই মোহজালে ধরা পড়ল 5 জন নারী। 3 বছরে একে একে তাদের নিয়ে যাওয়া হলো মানিকতলার কাছে এক পরিত্যক্ত ভুতুড়ে বাগান বাড়িতে। সেখানে ছিল ঘন জঙ্গল আর একটি বড় কালো পুকুর। ত্রৈলোক্য তাদের বলতো পবিত্র জলে গয়না পরে স্নান করলে তারা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হবে। বিশ্বাসী নারীরা সেই নির্দেশ মেনে গয়না পরেই নাবত অন্ধকার জলে। তখনই পিছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসতো ত্রৈলোক্য। করুণার কোনো ছায়া না রেখেই সে শক্ত হাতে তাদের মাথা জলের নিচে চেপে ধরে থাকতো, যতক্ষণ না সব নড়াচড়া থেমে যায়। তারপর গয়নাগুলো খুলে নিত, দেহগুলো থেকে যেত পচন ধরা জলের নিচে। কিন্তু একদিন এই নির্মম হত্যালীলায় ছেদ পড়ল। এক সতর্ক পথচারী বাগানের ভাঙা প্রাচীরের ফাঁক দিয়ে দেখে ফেলল এক নারীকে জলে ডুবিয়ে মারার ঘটনা। সে চিৎকার করে ওঠায় ত্রৈলোক্য আতঙ্কে ছুটে পালালো, আর ভুক্তভোগীটি অর্ধমিত অবস্থায় রেহাই পেল। সেই নারী এবং প্রত্যক্ষদর্শী মিলে ধরাশায়ী করে ত্রৈলোক্যকে নিয়ে গেল স্থানীয় থানায়। সেখানে ঘটল অন্য এক পালাবদল। ত্রৈলোক্য তার কঠোর বুদ্ধি কাজে লাগালো। এক বৃদ্ধ পুলিশ অফিসারকে মুগ্ধ করলো তার বাগ্মিতায়, তার ছলনায়। অফিসার তাকে সন্দেহের বাইরে রাখলেন, মুক্ত করে দিলেন। কিন্তু নির্যাতিতা ও সাক্ষী হাল ছাড়ল না। তারা ছুটলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাছে। প্রিয়নাথের তদন্ত আবারও আলো ফেলল নিষ্ঠুর সত্যের ওপর। তিনি ত্রৈলোক্যকে গ্রেপ্তার করলেন, আদালতে দাঁড় করালেন। কিন্তু ত্রৈলোক্যের ভাগ্য যেন লোহার মতো শক্ত। সেই বৃদ্ধ পুলিশ অফিসার যিনি তাকে মুক্ত করেছিলেন, তিনি নিজেই এখন চাকরি বাঁচানোর চেষ্টায় বুঁদ। ত্রৈলোক্যকে নির্দোষ প্রমাণ করতে পারলেই তার চাকরি বাঁচবে। ফলে ত্রৈলোক্যর সমস্ত আইনি খরচা তিনি নিজের কাঁধে তুলে নিলেন। আদালতের প্রমাণ জোগাড়েও বাধা দিলেন। বিচারের চাকা আবারও থেমে গেল। ত্রৈলোক্য ফের বেরিয়ে এলো অন্ধকার গলি থেকে খোলা রাস্তায়, এক জীবন্ত অভিশাপের মতো। এই মামলার কুখ্যাতির দাপটে ত্রৈলোক্যকে পালাতে হলো চিতপুরের পাঁচুধোবানি লেনের এক অন্ধকার বাড়িতে। কিছুদিনের মধ্যেই আগের অপরাধের জমানো টাকাও ফুরিয়ে এলো। সে আবার তাকালো নতুন শিকারের দিকে। ওই বাড়িতেই থাকতো এক পতিতা, নাম রাজকুমারী। তার গায়ে থাকা সোনার গয়নার ঝলক ত্রৈলোক্যের চোখে লাগলো লোভের আগুনের মতো। প্রথমে সে তাকে মদ মাদকে ডোবানোর চেষ্টা করলো। 2 বার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এক রাতে সে এক নির্মম সিদ্ধান্ত নিল। রাজকুমারীকে শ্বাসরোধ করে তার জীবন চিরতরে স্তব্ধ করে দিল এবং তার দেহের সমস্ত গয়না লুটে নিল নিঃশব্দে। কয়েকদিন পর তদন্ত করতে করতে বাড়ির সামনে এসে দাঁড়ায় প্রিয়নাথ মুখোপাধ্যায়। তিনি একবার চারপাশ ঘুরে দেখলেন। চোখে তার সেই পুরনো অভিজ্ঞ দৃষ্টি, যে দৃষ্টি মিথ্যে আর সত্যকে আলাদা করতে জানত। তদন্তে তিনি জানতে পারেন এই বাড়িতেই একসময় থাকতো ত্রৈলোক্য। মুহূর্তের মধ্যেই তার মনে একটা নাম জ্বলে ওঠে, খুনি এখানেই, খুনি ত্রৈলোক্য। প্রিয়নাথ জানতেন যে ত্রৈলোক্য এত সহজে ধরা পড়বে না, তাই তিনি এক ফাঁদ পাতলেন। নীরব,
নিখুঁত নির্মম একটি ফাঁদ। এক বিকেলে হঠাৎ করেই ত্রৈলোক্যের বাড়ির উঠোন ভরে যায় পুলিশের শব্দে, আর তার মাঝখানে হাত করা পড়া অবস্থায় হরি, ত্রৈলোক্যের দত্তক পুত্র। হরির মুখে তখন ভয়ের ছায়া। তখন দরজার আড়াল থেকে বেরিয়ে আসে ত্রৈলোক্য। দৃশ্যটি দেখে এক মুহূর্তে যেন তার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে যায়, চোখ ছলছল করে ওঠে। প্রিয়নাথ এক পা এগিয়ে আসেন, নিচু গলায় বলেন, আইন ওকে ছাড়বে না ত্রৈলোক্য। অপরাধ কার সেটা যদি তুমি না বলো, তাহলে এই সব ঘটনার শিকার হবে হরি নিজে। এই কথাটাই ছিল শেষ অস্ত্র। ত্রৈলোক্য আর দাঁড়িয়ে থাকতে পারে না, বসে পড়ে মাটিতে, কাঁপা গলায় স্বীকারোক্তি দেয়, নিজের অপরাধ স্বীকার করে। ঘরের ভেতর নেমে আসে নিস্তব্ধতা, শুধু শোনা যায় ত্রৈলোক্যের দম বন্ধ করা কান্না। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হেঁটে যায় কাঠের আলমারিটার দিকে। আলমারিটা সরানো মাত্রই দেয়ালের গায়ে ধরা পড়ে এক গোপন খোপ। খোপ খুলতেই বেরিয়ে আসে সোনার গয়না, রক্তমাখা প্রমাণ আর এক অপরাধের ইতিহাস। প্রিয়নাথ মুখোপাধ্যায় চুপচাপ সবকিছু দেখেন। তিনি জানতেন এই মুহূর্তটাই সত্যের স্বীকারোক্তি। কারাগারে ঠান্ডা দেওয়ালের ভেতরে বসে ত্রৈলোক্য একে একে খুলে দিয়েছিল তার জীবনের সব অন্ধকার অধ্যায়। আগের অপরাধ, লোভ, ভয় আর শেষ পর্যন্ত অনুশোচনা। প্রিয়নাথ চুপ করে শুনেছিলেন, নোট নিয়েছিলেন, কিন্তু প্রতিটা কথার সঙ্গে সঙ্গে তার ভিতরেও কোথাও একটা ভার জমে উঠেছিল। সাক্ষাৎকারের শেষ দিনে ত্রৈলোক্য হঠাৎ থেমে গিয়েছিল। কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর নিচু স্বরে বলেছিল, আমি হরিকে রেখে যাচ্ছি, ও যেন কোনো বিপদে না জড়ায়, দয়া করে তার দেখাশোনা করবেন। এই কথাটি কোনো খুনির ছিল না, এটা ছিল এক মায়ের শেষ অনুরোধ। প্রিয়নাথ মুখোপাধ্যায় কোনো উত্তর দেননি, শুধু মাথা নিচু করে শুনেছিলেন। 1884 সাল ফাঁসির মঞ্চেই ত্রৈলোক্যের জীবনের শেষ অধ্যায় লেখা হয়। দড়ির এক টানে থেমে যায় এক দীর্ঘ অন্ধকার কাহিনী। ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই, কিন্তু এই ন্যায়ের ভার সব থেকে বেশি যাকে বয়ে বেড়াতে হয়েছিল তিনি ছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়। এই কারণে এই কাহিনী শুধু একটা খুনির গল্পই নয়, এটা অপরাধ, বিবেক আর ইতিহাসের মুখোমুখি দাঁড়ানো এক সৎ পুলিশ অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প।